আবারও সেনাপ্রধান বিদেশ গেলেন। এবার কি হবে? সেনাবাহিনীর তরফ থেকে যেটি জানা গেছে যে সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছে। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের এগেইনস্টে আমরা ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করতেছি। এদিকে এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিএনপি ও শিক্ষার্থীরা একে একে সবাই কেঁপেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। রাজপথ আবারও উত্তাল হয়েছে সেনাপ্রধান পরিস্থিতি সামাল দিতে কঠিন অ্যাকশনে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে আন্দোলন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে। প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা, ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস বাজিমাত করলেন তিনটি দেশে একই সাথে, প্রথমে চায়না, তারপরে ভারত, তারপরে মায়ানমার। এই স্বৈরাচাররা বা এই পাকিস্তানি হানাদার বাহিনীরা এরা কখনোই আপনাদেরকে সহায়তা করবে না, কারণ এদের বর্তমান বাপদাদাদের কোটি কোটি টাকা হয়ে গেছে। ওই যে সাইদ সালাম বলে নাই, আমি গরিব হইতে পারি, আমার বাপদাদা কি জমিদারি ছিল না, আমার বাপদাদা কি জমিদারি নাই, তো তাদের ওই জমিদারি দিয়েই তারা বর্তমান এনসিপি যে রাজনীতি বাংলাদেশে আপনার শত শত সাধারণ শিক্ষার্থীদেরকে গণহত্যা করে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করতেছে। দেশের প্রবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দপ্তর আছে, লোকজন কম, কিন্তু একটি ছোট্ট অফিস চালাতে ন্যূনতম যে কর্মচারী প্রয়োজন হয় সেটা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির অফিসে। মোহাম্মদ ইউনূসের ক্ষমতার উৎস কি? তিনি কতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এবং তিনি কবে দেশ ছেড়ে যাবেন, এবং তার পাশাপাশি তিনি যে এখন ক্ষমতায় রয়েছে তার পেছনেই বা কোন শক্তি কাজ করছে, এবং তাকে কাজে লাগিয়ে অর্থাৎ ভবিষ্যতে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রেখে তাদের পেছনেই বা কোন নিয়ামক। আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়ার সফরে গেলেন। তো বন্ধুরা, হঠাৎ কেন আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়ার সফরে গেলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধানের এই রাশিয়া সফর নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন তাহলে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কি কারণে এবং কি উদ্দেশ্যে রাশিয়ার সফর দিলেন। আবারও সেনাপ্রধান বিদেশ গেলেন। এবার কি হবে? সেনাবাহিনীর তরফ থেকে যেটি জানা গেছে যে সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন। 6 এপ্রিল আজকে ভোরবেলা সরকারি সফরে রাশিয়া গমন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অতঃপর রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল 2025 তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 12 এপ্রিল 2025 বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। অর্থাৎ এক সপ্তাহের সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশে গেলেন। এখন কি হবে? সেনাপ্রধান যখনই বিদেশে যান তখনই দেশে বিদেশে গুজবের ডালপালা মেলে ধরা হয়। সেনাপ্রধান কি এবার কি ফিরতে পারবেন দেশে? এবার সেনাপ্রধানকে কি ফিরতে দেওয়া হবে, কিংবা সেনাপ্রধানের অনুপস্থিতিতে কি একটি অভ্যুত্থান রচনা করা হবে? এসব গুজব কি রচনা করা হবে দেশে বিদেশে? আমি অবাক হয়ে যাই, শুধু দেশে না, আন্তর্জাতিক গণমাধ্যমকে দিয়ে পর্যন্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়। এই যে কদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন, সে সময় গুজবের ডালপালা এমন ভাবে মেলে ধরানো হয়েছিল যে সেনাপ্রধান দেশে আর ফিরবেন না, তিনি একবারে চলে গেছেন, কিংবা তাকে দেশে ফিরতে দেওয়া হবে না, তার বিমান নামতে দেওয়া হবে না,
কিংবা তিনি যখন ফিরে এলেন তখনও বলা হলো যে তার বিমান শাহজালাল বিমানবন্দরে নামেনি, তেজগাঁ বিমানবন্দরে নেমেছে। এটি অবশ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা নেই এমন লোকজনই বলেছেন যে শাহজালাল বিমানবন্দর কোথায় কিংবা তেজগাঁ বিমানবন্দর কোথায়, এই ধারণা না থাকা মানুষ বলেছেন। এবং একটা জিনিস চিন্তা করুন যে সেনাপ্রধান কমার্শিয়াল বিমানে দেশে ফিরেছেন কিংবা বিদেশে যান, তার তো আর এয়ারফোর্স ওয়ান কিংবা এয়ার ইন্ডিয়া ওয়ান এমন ব্যবস্থা নেই, তিনি কমার্শিয়াল বিমানেই সফরে যান। সেই কমার্শিয়াল বিমান কোন বিমানবন্দরে নামতে হলে সেই বিমানবন্দরের প্রসিডিউর আছে, চাইলেই অন্য একটি বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করা যাবে না, মেরে ফেললেই ল্যান্ড করা যাবে না। সিভিল এভিয়েশনের এরকম কঠোর আইন আছে। কাজেই শাহজালাল বিমানবন্দর ছেড়ে সেনাপ্রধান যে তেজগাঁ বিমানবন্দরে নেমেছিলেন, এগুলো আসলে গুজব, প্রপাগান্ডা ছাড়া কিছু নয়। ঠিক তেমনি এই যে রাশিয়া ক্রোয়েশিয়া সফর নিয়ে আবারও গুজব রটতে পারে। আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে যদি বলেন, কদিন আগে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে সামরিক বাহিনী নিয়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সমন্বয়করা সামরিক বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিল, সমন্বয়কদেরই পৃষ্ঠপোষকরা বিরূপ মন্তব্য করেছিল, সামরিক বাহিনীর একদম জুনিয়র কর্মকর্তা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হয়েছিল এবং সৈনিকরা ক্ষুব্ধ হয়েছিল। সেই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতিটি ট্যাকেল দিয়েছেন, ট্যাকেল দিয়ে সামরিক বাহিনী এখন শান্ত আছে এবং সামরিক বাহিনী সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ আছে। এটি বানানো বা গাল গল্প নয়, ঐক্যবদ্ধ আছে। সেই জায়গা থেকে সেনাপ্রধান একটা রুটিন বিদেশ সফরে গেছেন খুব স্বাভাবিকভাবে এবং রুটিন সফর থেকে খুব স্বাভাবিকভাবেই ফিরবেন। এটি নিয়ে কোনো বাড়তি আলাপের কোনো আসলে সুযোগ নেই। আমিও আলাপ করবার কথা নয়, কিন্তু সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে সবচেয়ে, সেনাপ্রধান কি করছেন সারা বাংলাদেশ তাকিয়ে আছে, এমনকি বিশ্বও তাকিয়ে আছে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে সরকার পরিবর্তন একমাত্র নির্ভর করে নির্বাচনের মাধ্যমে আর একটি সেনাবাহিনীর মাধ্যমে, এই দুটি মাধ্যম। তো কাজেই সেনাপ্রধানের গতিবিধি বাংলাদেশ এবং বিশ্ব পর্যবেক্ষণ করে। সেজন্য যেহেতু সেনাপ্রধান বিদেশ সফরে গেছেন, সেই জায়গা থেকে আলাপটি করলাম যে সেনাপ্রধান যথানিয়মে বিদেশ সফরে গেছেন। বাংলাদেশের কি হবে, এখন কি হবে, কিচ্ছু হবে না, স্বাভাবিক নিয়মেও আবার 12 এপ্রিল তিনি দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই। রোহিঙ্গা প্রত্যাবাসনে এক বিরাট সুখবর আমাদের সামনে এসে হাজির হয়েছে বলে কেউ কেউ বলছিলেন, এবং আমি অবাক হয়ে দেখেছিলাম কোনো মিডিয়ার খবরে বলা হচ্ছিল 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নিয়ে যাচ্ছে বা ফেরত নিয়ে যেতে রাজি, এরকম হেডলাইন। পরে অবশ্য অনেকে পরিবর্তন করেছেন। মিসকমিউনিকেশন সরকারের দিক থেকে হয়নি। আমরা সরকারের প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজে এটা এসছে, ওখানে আমরা তখন দেখেছি আসলে ব্যাপারটা এই যে মিয়ানমারের জান্তা সরকার, আই রিপিট, মিয়ানমারের জান্তা সরকার বলেছে 1,80,000কে তারা ভেরিফাই করে তাদেরকে প্রত্যাবাসন করার যোগ্য বলে তারা মনে করেন। তখন ইনস্ট্যান্ট একটা ভিডিওতে বলেছিলাম, আমি বিস্তারিত কথা বলবো কেন আমি মনে করি না এই রোহিঙ্গা যাদেরকে শনাক্ত করা হয়েছে তারা এই সরকারের মেয়াদকালে অন্তত যাবে বা পরের সরকারের মেয়াদকালেও কি যাবে, সেই প্রশ্নটা আমি আলোচনা করতে চাই একটু বিস্তারিতভাবে। আমি আমার আলোচনার মধ্যে চ্যালেঞ্জ শব্দের, একটা আলোচনায় চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করেছিলাম। আমি খুব স্পন্টেনিয়াসলি কথা বলি, আপনারা যারা আমাকে শোনেন তারা জানেন আমি আনকাট ভিডিও করি, আমি কোথাও কোনো স্ক্রিপ্টিং করি না, ফলে কখনো কখনো হতেই পারে এই শব্দটা ব্যবহার না করাই হয়তো ভালো ছিল, কিন্তু আমি এই শব্দটা অন করছি এখনও, যেহেতু আমি বলেছি। আমি মনে করি না এই রোহিঙ্গারা ফেরত যাবেন। কেন যাবেন না বিস্তারিত এবার একটু বলতে চাই। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো যে এটার কি সরকারের একদম কোনো ক্রেডিট নেই যতদূর হয়েছে? অ্যাপারেন্টলি ক্রেডিট মনে হতে পারে, কারণ আবার একটু বলে রাখা ভালো, এই প্রসেসটা, এই যে যাচাই বাছাইয়ের প্রসেসটা কিন্তু শেখ হাসিনার আমলের 17-18-তে আসার পরই ওগুলোর তালিকা বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন যাচাই বাছাই করেছে, এতদিন হয়নি, এখন হয়েছে। এটাকে অ্যাপারেন্টলি সরকারের একটা ক্রেডিট হিসাবে দেখা যায়। আবার জানতার কি কোনো একটা দুরভিসন্ধি আছে, এই প্রশ্নও হয়তো করা যায়। যাই হোক, কেন মনে করছি এই রোহিঙ্গারা ফেরত এই সরকারের আমলে, মানে এই সরকার মানে সর্বোচ্চ আমি প্রধান উপদেষ্টার বক্তব্য যদি ধরি, আগামী বছরের জুন, সে সময় যাবে না। আমরা
জানি যে মিয়ানমারের যে সর্বশেষ নির্বাচন, সেখানে অং সান সুচির দল যেটা ছিল, তার নেতৃত্বাধীন জোট একেবারে ধ্বংস করে দিয়েছে জান্তা সমর্থিত দলকে। মানে আমি প্রায় বলি যে ডিফ্যাক্টো পাওয়ারে থাকা মিলিটারি জান্তা এইরকমভাবে হেরে গেছে। মানে মিয়ানমারেও কি অসাধারণ নির্বাচন হয়, ক্ষমতা হস্তান্তর হয়নি, খানিকটা আমাদের 70 সালের নির্বাচনের মতো। আমরা জিতেছি, এমনকি ইয়াহিয়ার অধীনে একটা চমৎকার নির্বাচন হয়েছিল, কিন্তু আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই বলে আমরাও একটা গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিলাম। পরে আমরা স্বাধীন হওয়ার কারণে এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ, ওখানেও তাই হয়েছে, একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং নানা রকম গোষ্ঠী বিভিন্ন জায়গায় ফাইট করেছে। আমাদের মনোযোগের জায়গা হচ্ছে মিয়ানমারের দুটো প্রভিন্সের সাথে আমাদের বর্ডার আছে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে রাখাইন, এবং রোহিঙ্গা সংকটের সাথে এক্সক্লুসিভলি রাখাইন প্রভিন্সই জড়িত, যেটাকে আরাকান নামেও একসময় ডাকা হতো। সো কেন আমরা মনে করছি জান্তার এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো যোগসূত্র নেই? আমরা যদি এই প্রশ্ন করি, আচ্ছা মিয়ানমারের কত পার্সেন্ট জান্তার নিয়ন্ত্রণে আছে, উত্তর হচ্ছে 20 থেকে, মানে বিভিন্ন রকম ডেটা টপ মিডিয়াগুলোতেই পাবেন আপনি, এটা 20 থেকে 23-24%, সবচেয়ে বেশি 20-21%ই বলা হচ্ছে। এই ছবিটা খেয়াল করুন, এটা গত নভেম্বরে বিবিসির একটা ছবি। এখানে গাঢ় সবুজ যেটা, সেটা হচ্ছে জান্তার নিয়ন্ত্রণে থাকা যে অঞ্চল, এখানে যেটা স্ট্রাইপ আছে, রেডিশ স্ট্রাইপ দেয়া, এই অংশটা বিভিন্ন জাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে, বিভিন্ন বেসরকারি বাহিনী আছে ওখানে, তাদের নিয়ন্ত্রণে। আর হালকা সবুজ যে জায়গাগুলো, সেগুলো কন্টেস্টেড হচ্ছে, এগুলো ফাইট করছে দুপক্ষই নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। বাংলাদেশে বর্ডারের আশপাশে দীর্ঘ পর্যায় পর্যন্ত কেউ যদি দেখেন, এখানে হালকা সবুজও নাই, গাঢ় সবুজ তো দূরেই থাকুক, লাল স্ট্রাইপ, তার মানে এই জায়গাগুলো বিরাট একটা এরিয়া পুরো বিদ্রোহীদের দখলে। আমরা সর্বশেষ জানি আরাকান আর্মি, মানে রাখাইন প্রভিন্সে আরাকান আর্মির দখলে এটা আসলে এখন চলে গেছে, এটা এখন তারাই নিয়ন্ত্রক এই ক্ষেত্রে। সুতরাং জান্তা যদি বলে আমি রোহিঙ্গাদেরকে নিয়ে যাব 1,80,000 নেয়ার যোগ্য, তো সে কি রাখাইনে এদেরকে নিতে পারবে? সম্ভব? নো ওয়ে। আরাকান আর্মির সাথে যোগাযোগ ছাড়া, ওরা কনভিন্সড হওয়া ছাড়া কোনোভাবেই রোহিঙ্গা অন্তত অদূর ভবিষ্যতে ফেরত যাবার কোনো সম্ভাবনা নেই। ইয়াঙ্গুন সহ বেশ কিছু শহরে জান্তার নিয়ন্ত্রণ আছে, এবং এনইউজি সুচির দলের নেতৃত্বাধীন একটা প্রবাসী সরকার আছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, তারা বলছে 350টা টাউনশিপের মধ্যে 100টারও কমের উপরে নিয়ন্ত্রণ আছে। তবে যদিও বড় শহরগুলো এখনও জান্তার নিয়ন্ত্রণে আছে, এই অবস্থা থেকেই যাবে সেটাও বলা যায় না, কিন্তু অবস্থা তো ভিন্ন হবেই। তাহলে আইদার তাদেরকে যুদ্ধে পরাজিত করে দখল করতে হবে। প্রশ্ন হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর কি সেই পরিস্থিতি আছে? উত্তর হচ্ছে অদূর ভবিষ্যতে নেই। আরেকটা কি হতে পারে? আরেকটা হচ্ছে এদের সবার সাথে আলোচনায় বসতে হবে, বসে তাদেরকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়ে, তাদের যথেষ্ট ক্ষমতা মেনে নিয়ে যুদ্ধ শেষ করতে হবে, বা এই জায়গাগুলোর দখল তাদেরকে পেতে হবে। তার মানেটা হচ্ছে এই, পরের যে অপশনটা সেটাও যদি হয়, মানে এই জায়গাগুলো তো স্বাধীন এখনই হয়ে যাচ্ছে না, স্বাধীন যদি নাও হয়, আরাকান আর্মিকে রাখাইন প্রভিন্সে খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার দিয়ে রেখে তাদের সাথে ডিলে যেতে হবে জান্তাকে ভবিষ্যতের মিয়ানমারে। ফলে এদের সাথে নেগোসিয়েশন ছাড়া কোনোভাবেই রোহিঙ্গা যেতে পারবে না। কেউ একটা কথা বলেন যে চীনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। চীনে অত্যন্ত অবিশ্বাস্য একটা কূটনীতি আছে চীনের এখানে। দীর্ঘদিন থেকে চীন মিয়ানমারের জান্তাকে সমর্থন দিয়ে এসছে, তাদের বিরুদ্ধে মানে প্রস্তাব পাশ হওয়া দূরে থাকুক, নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠতেই দেয়নি চায়না, ভেটো দিয়েছে চায়না এবং রাশিয়া, রিপিটেডলি দিয়েছে, বহু ঘটনা আছে। তো তারা তাকে বাঁচাবে, তারা সমর্থন দিচ্ছে। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, মিয়ানমারকে অস্ত্র যোগানোর ক্ষেত্রে তার উপরে যখন ওয়েস্ট অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে, 3টা দেশ চায়না, রাশিয়া এবং ভারত সমানে অস্ত্র জুগিয়ে গেছে তাদের এই ফাইটের জন্য। তো যাই হোক, এই প্রেক্ষাপটে এসে যেটা দাঁড়ালো, শুধু জান্তা না, যখন দেখা গেল বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা অনেক ভালো করছে চায়না, তখন ওই বিদ্রোহীদেরও পাশে গিয়ে দাঁড়ালো। এবং আরাকান আর্মি তারা যখন এখানে ফাইট করছে, তখন তাদের সাথেও চাইনিজদের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, এবং তাদের উপরেও চাইনিজদের নিয়ন্ত্রণ আছে। তাই কেউ বলতে পারেন যে চায়নার যেহেতু নিয়ন্ত্রণ আছে, দুই পক্ষের ওপরই চায়না ম্যানেজ করে দিয়ে দেবে। প্রশ্ন হচ্ছে কি তাই দেবে?
দেওয়ার কোনো কারণ আছে, সম্ভাবনা আছে? আমরা সেই প্রশ্নটার আলটিমেট জবাব খুঁজব। তার আগে আরেকটা কথা বলে রাখা দরকার, মিয়ানমারের মানুষজনকে নিতে চাইলেই কি তারা যাবেন? শেখ হাসিনার সময়ে গত নির্বাচনের আগে মানে 23 সালের নভেম্বর ডিসেম্বরে সরকার মরিয়া হয়ে একটা সাফল্য দেখাতে চাচ্ছিল। মানে নির্বাচন ভালো করবে এই জন্য না, নির্বাচনের আগে বলছি এই কারণে, এটা দেখিয়ে শেখ হাসিনাও তার অনেক ক্যাপেবিলিটি দেখাতে চাইতেন নির্বাচনটা 2 নম্বরই করার জন্য, যে দেখো নির্বাচন যেমন হয়ে যাক, আমি কিন্তু এটা করছি, উন্নয়ন করছি, এই ভালো করছি, সেই ভালো করছি। সেখানে 1000-এর বেশি সংখ্যার একটা রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার কথা ছিল। কিন্তু এখানে খুব সিরিয়াস প্রশ্ন আছে, তাদের নাগরিকত্ব দেয়া নিয়ে যে প্রসেসের কথা তারা বলছিলেন সেটা রোহিঙ্গাদের দিক থেকে অনেক ক্ষেত্রেই মানা হয়নি। তার চাইতে জরুরি কথা, তাদেরকে যেখানে প্রত্যাবাসন করার কথা ছিল এক ধরনের ক্যাম্প বানানো হয়েছে, তাদের আদি যে ভূমি সেই ভূমিগুলো আসলে আর বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই নেই। তাদেরকে অন্য মানে ক্যাম্পের মতো বানিয়ে সেখানে এক তো প্রাথমিকভাবে ক্যাম্পে রাখবে, তারপরও তাদেরকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে। যেসব জায়গায় নিয়ে যাবে বলে দেখানো হচ্ছে, বাংলাদেশে একটা দলকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা ফিরে এসে বলেছিল তারা পছন্দ করছে না। সুতরাং রোহিঙ্গারা তাদের পছন্দ মতো রিপাট্রিয়েশন যদি না হয়, মানে তাদের প্রত্যাবাসন যদি না হয়, সে নিজেও যাবে না। সুতরাং ধরে নিলাম সবাই রাজি হলো, কিন্তু তাদেরকে তাদের সুবিধা মতো তাদের নাগরিকত্ব দিয়ে, নিরাপত্তা দিয়ে এবং তাদের ডিজায়ার্ড জায়গা যেটা তাদের ওখানে ছিল সেই জায়গাগুলো কি আছে? রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করার সাথেই তো জড়িত যে আসলে ওই জায়গাগুলো নেই, অনেক ক্ষেত্রেই নেই, আমি সব ক্ষেত্রে বলছি না। সেটাও আরেক বিস্তারিত আলোচনা আরেকদিন করব কি না। মানে রাখাইন প্রভিন্সটাতে কে কেন্দ্র করে এখানে এক্সপোর্ট প্রসেসিং জোন, এখানে ডিপ সিপোর্ট কিয়াকফিউ, এখানে আরেকটা জরুরি বিষয় হচ্ছে চায়নার পাইপলাইন, গ্যাস এবং অয়েলের পাইপলাইন আছে, অনেক কিছুর কারণে এই জমির বহু কিছু এখন ভিন্নভাবে ভিন্ন কারণে ইউজড হচ্ছে। এগুলো চাইলেই ওদেরকে ফেরত দিয়ে দেওয়া যাবে না। তারপর তাদের পছন্দসই কিছু একটা খুঁজে টুজে বের করা, সব কিছু মিলে এদিক থেকে একটা জটিলতার জায়গা আছে যে রোহিঙ্গারা তাদের ডিজায়ার্ড প্রত্যাবাসন না হলেও যাবেন না। এবার যে কথাটা বলছিলাম, চায়না কি তাহলে, যেহেতু প্রধান উপদেষ্টা গেছেন এবং অনেকে বলেন উনি ওনার জাদু দেখিয়ে চায়নাকে কনভিন্স করতে পেরেছেন এবং চায়না এখন জান্তাকেও বলে দিচ্ছে, চায়না এখন আরাকান আর্মিকেও বলে দেবে, ইজ ইট দ্যাট ইজি? আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। আমি আগেও একদিন বলেছি, আরাকান আর্মি দীর্ঘদিন রোহিঙ্গাদেরকে তাদের পাশে চেয়েছিল, একই জায়গায় তারা একসাথে ফাইট করতে চেয়েছিল। কিন্তু সম্প্রতি যেটা হলো, যখন এই অঞ্চলে রাখাইন প্রভিন্সে জান্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, মিয়ানমারের যে মিলিটারি আছে, তাতমাদাও বলে ওদেরকে, তাতমাদার অবস্থা যখন খারাপ হয়ে যাচ্ছিল, তখন তারা একটা ট্রিক করে, তারা রোহিঙ্গাদেরকে, মানে যে রোহিঙ্গারা মিয়ানমারে রয়ে গেছে এই সংখ্যাটা 5 থেকে 6 লাখ, এদেরকে লোভ দেখিয়েছে তারা যদি তাদের হয়ে যুদ্ধ করে, মানে জান্তার হয়ে যুদ্ধ করে আরাকান আর্মির বিরুদ্ধে, তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ফলে অনেক রোহিঙ্গা আরাকান আর্মির বিরুদ্ধে ফাইট করেছে এবং মিয়ানমার জান্তা এই অঞ্চলে পরাজিত হওয়ার পর পাল্টা আরাকান আর্মির রীতিমতো পাল্টা অভিযানের মুখে বা ঝুঁকিতে রোহিঙ্গারা আছে, যেটা ইভেন বাংলাদেশে বাকি রোহিঙ্গারা ফেরত চলে আসবে এই পরিস্থিতিও বিরাজ করছে। সেখানে আরাকান আর্মি কনভিন্সড হয়ে নিয়ে যাবে চায়নার কথাতেই, এত সোজা? তার চাইতেও জরুরি কথা, আরাকান আর্মি রাজি হলো, ধরে নিলাম চায়না আরাকান আর্মি জান্তা সবাইকে কনভিন্স করে একটা ভালো প্রত্যাবাসন করবে। এখন আমি যদি প্রশ্ন করি, এত বড় একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, এত বড় একটা স্ট্র্যাটেজিক মানে গিফট বা স্ট্র্যাটেজিক ডিসিশন যেটা বাংলাদেশের জন্য এত ভালো হবে, সেটা ডক্টর ইউনূসের সরকারকে চায়না দেবে কেন? চায়না দেবে এমন একটা সরকারের সাথে, ধরে নিলাম চায়না এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাত্ত্বিকভাবে, আমি মনে করি না চায়না এটা নিয়েছে, কিন্তু যদি নিয়ে থাকে, সে পরবর্তী নির্বাচিত সরকারকে দেবে, দেওয়ার মাধ্যমে সে বিনিময়ে আরও কিছু চাইবে। কারণ বাংলাদেশের রোহিঙ্গা আমাদের শুধু ফিনান্সিয়াল না, বিরাট সিকিউরিটি থ্রেট আছে। সুতরাং এত বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন চায়না কোনোভাবেই ডক্টর ইউনূসের সাথে নেবে না। এটার মানে এই না যে ডক্টর ইউনূসকে তারা ছোট মনে করেন। ও দেখছে এই সরকার ইভেন 9 মাস ক্ষমতায় থাকতে পারে, 9 মাসেরও কম হয়ে গেল, ডিসেম্বরের মধ্যে যদি আমরা এপ্রিলে ঢুকে পড়েছি, তো তার সাথে কেন সেই ডিলটা করবে? করবে না, নো ওয়ে। পরের সরকারের সাথে করবে, আমি সন্দিহান। কারণ হচ্ছে ওই যে বলেছি যে রাখাইন প্রভিন্সের যে অবস্থা আছে, এই অবস্থা
খুব সহজ হয়ে যাবে না, চায়নারও পুরো নিয়ন্ত্রণে চলে যাবে, চাইলেই হয়ে যাবে, নট নেসেসারিলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিও পলিটিক্যাল হটস্পটে পরিণত হয়েছে। ভারতেরও ইন্টারেস্ট আছে, আমরা জানি রাখাইন প্রভিন্সের এদিক দিয়েই ভারতের কালাদান মাল্টিমডাল প্রজেক্ট আছে, এবং ওখানে যে সিত্তাওয়ে পোর্ট আছে সেটা দিয়ে তারা সেভেন সিস্টার্সের একটা অল্টারনেটিভ পথ খুলতে চেয়েছে। তাদের জন্য এটা খুবই জরুরি, যদিও এই অঞ্চলের সংকটের কারণে যেটা হয়েছে, এটাতে ভারতের এখন ঝামেলা তৈরি হয়েছে, কারণ আরাকান আর্মির বিরাট একটা কন্ট্রোল এরিয়ার ভেতর দিয়ে এটা যেতে হয়, এবং আরাকান আর্মি, আমি অনেকে আগে বলেছিলাম, তাদের সাথে একটা বিট্রেয়ালের হিস্ট্রি আছে ইন্ডিয়ার। সেই কারণে আরাকান আর্মি ভারতের প্রতিও খুব প্লিজ না, যদিও তারা এখানে আলোচনা করার চেষ্টা করছে। তো সব কিছু মিলিয়ে আসলে চায়নার খুবই গুরুত্বপূর্ণ মধ্যস্থতায় হলেই ভারত আবার এখানে চুপ করে থাকবে। আবার এদিকে আমেরিকা তার ইন্টারেস্টে আছে, আমেরিকা তার গ্লোবাল বহু জায়গায় ফুটপ্রিন্ট সরিয়ে নিলেও চায়না ইস্যুতে এখন পর্যন্ত অন্তত কিছু পদক্ষেপ দেখা যেতে পারে। সব কিছু মিলে এই জায়গাটা খুবই জটিল, খুবই 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 টাফ ব্যাপার। অদূর ভবিষ্যতে এই সংকটের সমাধান হবে বলে আমি পরের যে নির্বাচিত সরকার আসবে সেখানেও এটা প্রসেস শুরু হবে বলে আবার সিরিয়াস সন্দেহ আছে। তারপরও যদি ধীরে ধীরে হয় সেটা ভালো। আমাদের সরকারের যে ক্রেডিট আমরা রেদার দিতে চাই, ক্রেডিট যতটুকু ততটুকু, এটা ডক্টর ইউনূস হওয়াতেই এটা হয়েছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা ক্রেডিট দিতেই পারি যে 1,80,000 রোহিঙ্গাকে তারা যে লিস্ট মেনে নিয়েছে সেটা দেখা যেতে পারে। যদিও এর মধ্যে আমরা যদি এরকম আরেকটা কনস্পিরেসি থিওরি যদি কেউ বলেন বা অল্টারনেটিভ থিওরি যদি বলি, এরকম যে তারা আসলে এটা দিয়েছে আরও কিছু রোহিঙ্গাকে নিয়ে যুদ্ধ করাতে চায়, কারণ আগেও তারা করিয়েছে যে ঠিক আছে তুমি আসো, তোমাকে আমি সব দেব, নাগরিকত্ব সহ, তুমি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করো। এটা হতে পারে। আর যদি এটা নাও হয়ে থাকে, এটা দিতে পারি যে এতদিন তো হয় নাই, এই তালিকাটা হলো। নাম্বার 2 হচ্ছে, যেটা বেশি জরুরি, কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবকে এনে, এটা উনি এমনিতেই আসেন, আমি বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন, এটাও তিনিই জানিয়েছেন, তার বক্তৃতাতেই ছিল। তিনি প্রতি রমজানে পৃথিবীতে মুসলমানরা বিপদে আছে এরকম কোনো অধ্যুষিত এলাকায় যান, তাদের সাথে একদিন উপবাস করেন, তাদের সাথে ইফতার করেন। এটা ওনার একটা দীর্ঘদিনের চর্চা। সো রোহিঙ্গা ওখানে উনি এমনিই আসতে পারেন, তারপর আমরা ক্রেডিট যদি সরকারকে দিয়ে দিলাম। কিন্তু যেটা জরুরি, তাদের ফান্ডিং কমে যাওয়ার যে প্রবাবিলিটি ছিল সেটা আপাতত ঠেকানো গেছে। সেই $12 পার মান্থ এখনও এটা ঠিক আছে। এটা আমাদের উপরে অন্তত ফিনান্সিয়াল প্রেশারটা কিছুটা কমাবে। এই সব ক্রেডিট আমরা সরকারকে দিতে চাই। আপাতত অন্তত আমাদের অর্থনীতির উপরে চাপ আরও বাড়লো না, অলরেডি আছে, আরও বাড়লো না। কিন্তু অন্য সব কিছু বলে অহেতুক একটা ক্রেডিট তাকে দিয়ে, যে ক্রেডিট ইভেন সরকার ক্লেম করে না, আমি আবারও বলছি, প্রধান উপদেষ্টার ফেসবুকে এভাবে লেখাই ছিল না, কিন্তু কিছু মানুষজন এটাকে এমনভাবে পোর্ট্রে করছেন, এবং পোর্ট্রে করে পরের কথাটাই হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। সুতরাং আমরা বুঝতে পারি এটা না বললেও হতো, কিন্তু লিখেই দিচ্ছেন, ওনার এত সাফল্য, এত কিছু, সুতরাং ওনাকে 5 বছর আরও আমরা ক্ষমতায় রাখতে হবে। এই আলাপের কারণে এই কাজগুলো করছেন। এগুলো করে ক্ষতি করা হচ্ছে, কারণ এতে আমরা এমন একটা জিনিস সরকারের ওপরও চাপিয়ে দিচ্ছি, ডক্টর ইউনূসের ওপর চাপিয়ে দিচ্ছি, যেটা তিনি নিজেই ক্লেইমই করেন না। পরে যখন এটা হবে না আসলে, পরে যখন এটা হবে না, তখন মনে হবে যে উনি পারলেন না, অথচ উনি পারবেন বলে ক্লেইমও করেন নাই। আমি আশা করি সরকারের দিক থেকে সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে, যেহেতু এটা আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ মিস্টার খলিলুর রহমানের বরাতে এসছে, তিনি এই ব্যাপারগুলো ক্লিয়ার করবেন। সম্ভাবনা আসলে কতটুকু আছে, কেমন আছে, খুব সব বলা যায় না, স্বাভাবিকভাবেই ভেতরে অনেক কিছু হয়, কিন্তু কতটুকু আছে, কেমন আছে, সেটা একটু করা দরকার হবে। কিন্তু একটা কথা বলে শেষ করি, এই জায়গাটা খুবই টাফ একটা ভলেটাইল সিচুয়েশনের মধ্যে আছে। রোহিঙ্গাদের ব্যাপারে জান্তার সাথে কথা বলছি, সেটা আরাকান আর্মির কেমন পছন্দ হয় না হয়, তার লটস অফ ইস্যুজ। এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি এবং সব কিছু মেনে চলে, আমাদের ভালো হবে। অ্যাটলিস্ট আমাদের সতর্ক থাকা দরকার। বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে। এই ঘটনার তাৎপর্য আমার আলোচনার প্রপোজিশন হিসেবে যেটা আমি বলে নিতে চাই, যে জামাত শিবিরই রাজনীতির আসল চালিকা শক্তি, বিএনপি ম্যানেজড হয়ে গেছে। দর্শক, ঘটনা হচ্ছে আওয়ামী লীগ একটা মিছিল করেছে। হ্যাঁ, লোক বেশি না, তবে নিকট অতীতে বা 5 আগস্টের পর আওয়ামী লীগ যত মিছিল করেছে তার মধ্যে এটা সবচেয়ে বড় মিছিল, এবং গুরুত্বপূর্ণ লোকজন এখানে ছিল, এবং মোটামুটি নির্বিঘ্নে কত লোকজন ছিল, 20-30 জনই ছিল। কিন্তু এই 20-30 জন লোক নিয়েও আওয়ামী লীগ মিছিল এখন পর্যন্ত করতে পারেনি। 3-4 জন 5-6 জন লোক নিয়ে করতো, এবং করলেও তারা কোনো গুরুত্বপূর্ণ লোক ছিল না। কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ লোক ছিল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক
শাহ আলম মুরাদের নেতৃত্বে যেটাকে আমরা শহীদ আবরার ফাদ এভিনিউ বলি, ওরা বলে বঙ্গবন্ধু এভিনিউ, সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিল কেন অনুষ্ঠিত হয়েছে, কিভাবে অনুষ্ঠিত হয়েছে, এর তাৎপর্য রহস্য নিয়ে আলোচনা করবো। নানান গুঞ্জন, নানান কিছু শোনা যাচ্ছে, তবে এটা গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই। তবে আপনি যদি এই বিক্ষোভ মিছিলের স্লোগানগুলো খেয়াল করেন, এখানে স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বিএনপির বিরুদ্ধে কিন্তু স্লোগান নাই, সব ক্ষোভ আওয়ামী লীগের জামাত শিবিরের বিরুদ্ধে। এই মিছিল অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকের পরে। এর মানে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী বৈঠকের সাথে এই মিছিলের সম্পর্ক থাকতে পারে, কেউ কেউ বলছেন। তা আমি এটা বলি না, আমি মনে করি যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকের পর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটু উজ্জীবিত করতে হয়তোবা এই মিছিলের উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এটা বৈঠকের কোনো ফল এটা আমি মনে করি না। তবে শুধু এই মিছিলের স্লোগানে নয়, এই মিছিলের স্লোগানে এবং অন্যান্য সময়ে শেখ হাসিনার বক্তব্যে বিভিন্ন সময় দেখবেন সব ক্ষোভ জামাত শিবির এবং ছাত্রদের উপর, বিএনপির উপর কোনো ক্ষোভ নেই। কারণ বিএনপি তো আওয়ামী লীগ পতনে তেমন ভূমিকা রাখেনি। তো এটা দ্বারা কি বোঝা যায় যে বিএনপি ম্যানেজড হয়ে গিয়েছে, আওয়ামী লীগ বিএনপি ভিতরে ভিতরে ঐক্য হয়ে গিয়েছে, ভারতের মাধ্যমে বিএনপি ম্যানেজড, যার ফলে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ খুশি, বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ মনে করবে যে আর 5 বছর পর আমরা ক্ষমতায় আসছি নিশ্চিত। এজন্যে আওয়ামী লীগ কিছুতেই চায় না যে আমরাই ক্ষমতায় আসব এবার, এটা চায় না এবং এটা সম্ভব না, তারা জানে, এটা কেউ মানবে না। তাহলে আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ চায় বিএনপি ক্ষমতায় আসুক, তাহলে আমরা 5-10 বছর পর আবার আসতে পারবো বা আমাদের রাজনীতি থাকবে। জামাত বা অন্য কেউ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না। আমি মনে করি ডক্টর ইউনূস 5 বছর থাকলেও থাকবে না। এই জন্যে, এবং ডক্টর ইউনূসের পক্ষের সবচেয়ে বড় শক্তি জামাত শিবির, আর ডক্টর ইউনূস হচ্ছে আওয়ামী লীগের আরো বড় শত্রু, যার ফলে আওয়ামী লীগের মূল স্লোগান জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবিরের উপর। বিএনপির বিরুদ্ধে কিন্তু মূল স্লোগান নয়। তা রাজনীতিতে কিভাবে জামাত শিবির মূল চালিকা শক্তি, ভারত এবং আওয়ামী লীগের মূল শত্রু, এটা আশা করি বুঝতে পেরেছেন আওয়ামী লীগের এই মিছিলের স্লোগান দেখে। তা এখন আপনি বুঝেন যে আওয়ামী লীগের লোকজন স্লোগান দেয় জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তাহলে আওয়ামী লীগকে বিএনপির বিরুদ্ধে দেয় না, তাহলে বিএনপির আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে, ক্লিয়ার। এবার আসেন এই মিছিলকে কে কিভাবে দেখছে। আমি তো বলেছি প্রথমে আমার ঠিক, এটা কিছুই না, এইসব মিছিল টিছিল হওয়া আরো ভালো, জনগণ আরো ক্ষিপ্ত হবে। এই মিছিলের বিরুদ্ধে জনগণ বা সোশ্যাল মিডিয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই মিছিল যারা করেছে সরকার বাধ্য হবে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে দেখে ধরতে, এবং আওয়ামী লীগকে আর একটা ডলা দেওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি। অতএব এই মিছিল ভালো, এবং আওয়ামী লীগের প্রতি কেউ সফট কর্নার দেখানোর চেষ্টা করলে রিফাইন্ড আওয়ামী লীগ, অমুক তমুক, এইসব প্রজেক্টকে জয়বাংলা করে দেবে, এগুলো ধরার পেছনেও এই ধরনের মিছিল ভূমিকা পালন করবে। এই ধরনের মিছিলকে আমি পজিটিভলি দেখি যে আওয়ামী লীগকে আবার ধরা যাবে এই উসিলায়। মাঝে মাঝে আওয়ামী লীগ এভাবে মিছিল করা ভালো, তাহলে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে আরো খেপে যায়। কিন্তু এটাকে কেউ কেউ একটু ভিন্নভাবে দেখছে। যেমন একজন লিখছেন, একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং তিনি এখন রাজনীতিবিদও বটে, একটা দলের প্রধান, তিনি লিখছেন যে লীগের বড় মিছিলের বার্তা। আওয়ামী লীগ আজ সকালে গুলিস্তানে একটা বড়সড় মিছিল করেছে। হ্যাঁ, এটা তাদের নিকট অতীতের মিছিল থেকে বড়সড়, 30 জন লোক হবে কমপক্ষে। এটি ভয় কাটানোর মিছিল। আমার ব্যাখ্যা এটা অনলি ভয় কাটানোর মিছিল। লীগের লোকেরা এখন থেকে বড় আয়োজন করে মাঠে আসবে। আমি মনে করি না যে এখন থেকে বড় আয়োজন করে মাঠে আসতে পারবে, বরং এই যে এটা এসেছে এইটার প্রভাবে তারা আরো পিছিয়ে যাবে, কারণ এরা ডলা খাবে এর প্রভাবে। অলরেডি জনগণ জেগে উঠেছে। এই মিছিলটি সরকারের সঙ্গে ভারতের সমঝোতার মাধ্যমে হয়েছে না, আমি এটা মনে করি না। ব্যাংককের সাবেক র চিফ ও বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অন্তর্বর্তী সরকার 1 ঘন্টার অনানুষ্ঠানিক বৈঠকের ধারাবাহিকতায় এই মিছিল। খেয়াল করে দেখবেন যে এই মিছিলের বিষয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব কিংবা গোয়েন্দার কোনো তৎপরতা নাই। মূলত সরকারের সমঝোতার কারণে এই মিছিল হয়েছে বলেই সরকারের বাহিনী কিছু করেনি। যেহেতু এই মিছিল পূর্ব ঘোষিত না, এই কারণে বিশেষ কোনো তৎপরতা নেই। পূর্ব ঘোষিত হলে তখন ঠিকই এই মিছিল করতে দিতে হতো না। আর যদি সরকারের কাছে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কিছু নির্লিপ্ততা থেকে থাকে, তাহলে আমরা মনে করি যে আমরা যেভাবে জেগে উঠেছি, এই মিছিল নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, সরকার বাধ্য হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাদের পিঠ বাঁচাতেই।
তিনি লিখেছেন যে আমার কাছে অনেক আগে থেকে তথ্য আছে যে ডক্টর ইউনূস সরকারের ভারতের সঙ্গে সমঝোতা করবে, লীগকে বিচার করবে না, বরং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাবে। আমি সরকার এসব তথ্যগুলো পেয়েই বেশ কয়েকটি লেখা প্রচার করছি। আমি এটা মনে করি না আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানাবে, এটা জনগণ মানবে না। এই সরকার যাই চাক, আওয়ামী লীগকে সাথে নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে জনগণই হতে দেবে না, অতএব এই প্রজেক্ট সফল হবে না। আপনারা আমাকে কে কি বলেন তাতে কিছু আসে যায় না, কারণ বিএনপিকে ক্ষমতায় আসতে না দিয়ে অন্যদের ক্ষমতায় রেখে লীগকে পুনর্বাসন করাই ভারতের নীতি। এই জন্য জামাত ও এনসিপির লোকদের ব্যবহার করছে, এতে পিনাকিদের সম্পৃক্ততা তার ঘনিষ্ঠ খলিলুর রহমান, অজিত দোভালের সঙ্গে বৈঠকে প্যাকেজ আকারে করুন। দেখেন দর্শক, এই কথাগুলো এটা কোনো সঠিক বিশ্লেষণ নয়। এর কারণ কি, এই যে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখে অন্যদের ক্ষমতা এনে লীগকে পুনর্বাসন, এটা কাল্পনিক থিওরি, এটা কোনো কথা। আমরা তো দেখছি যে বিএনপি আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের লোক যেমন চুপ্পুকে রেখে দিয়েছে বিএনপি, আওয়ামী লীগের সেনাপ্রধানকে রেখে দিয়েছে বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিচ্ছে বিএনপি। সবকিছু তো বিএনপি করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি। মুজিববাদ বা মুজিববাদী সংবিধান একদম ধ্বংস না হোক সেটাও রেখে দিয়েছে বিএনপি। অতএব এই সেই বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা প্রজেক্ট, এটা আমি মনে করি একদম ঠিক না। বরং বিএনপিকে ক্ষমতায় আনাটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন। জামাত এনসিপি এরা ক্ষমতা আসলে আওয়ামী লীগ একদম থাকবে না। কেন থাকবে না জান, এনসিপির একটা প্ল্যান আছে যে আওয়ামী লীগের লোকজন ক্লিনিমিজের তারা এনসিপিতে আসবে, এনসিপি তাদেরকে অ্যালাউ করবে, যারা ক্ষমা চেয়ে এনসিপিতে আসতে পারবে। অতএব এনসিপি কিছুতেই আওয়ামী লীগ পুনর্বাসনের পক্ষে না, বরং আওয়ামী লীগ ধ্বংস করতে আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে যোগদান করার সুযোগ দেওয়ার পক্ষে এটা করবে। অতএব এই কথা ঠিক নয়। তবে নিরাশার মধ্যে আশার আলো হলো আজকের মিছিল অন্তর্বর্তী সরকার জামাত শিবির ও এনসিপির জন্য আতঙ্ক তৈরি করবে না। আমি মনে করি না যে কিছু, এটা বড় কিছু না। তবে লাভবান হয় বাংলাদেশের জনগণ, কারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে নাটক চলছে। সবাই জুলাই বিপ্লবকে ব্যবহার করে ক্ষমতার সম্পদ খুঁজছে, বাস্তবে এরা প্রতারক ইতর। এখন জনগণ দ্রুত সচেতন হবে, রাজপথে এসে সঠিক রাজনীতি গড়ে তুলবে ইনশাল্লাহ। এক্ষেত্রে দরকার হলো বিএনপিকে ভোটে নিয়ে ক্ষমতা এনে লীগের রাজপথে ফেরাবে, এটা পাওয়া কথা। বিএনপিকে জনগণ চায় না কেন? বিএনপি চাঁদাবাজ, বিএনপি লুটপাটকারী, বিএনপিকে কেন জনগণ ভোট দেবে? আর বিএনপিকে জনগণ চায় না, আপনি বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনার কথা বলছেন, আপনি কিসের গণতন্ত্রে বিশ্বাস করেন? বিএনপির জনপ্রিয়তা যে তলানিতে, বিএনপি নিজেরাও যে বুঝে গেছে যে তাদের ভোট নাই, কিন্তু বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, এটা কেমন কথা? এটা কোনো কথা না। এটা বরং ভারতীয় প্রজেক্ট আমরা যেটা মনে করি। এখন জনগণ দ্রুত সচেতন হবে, রাজপথে নেমে এসে সঠিক রাজনীতি গড়ে তুলবে ইনশাল্লাহ। এক্ষেত্রে দরকার হলো বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনে লীগের রাজপথে না, বিএনপিকে ক্ষমতায় আনলেই দেখবেন যে আওয়ামী লীগ পরের বছর ক্ষমতায় আসবে, পরের বছর বলতে পরের নির্বাচনে। অথবা এটা কিছুতেই হতে দেব না আমরা। দেখবেন বিএনপি ক্ষমতা আসলে আজকের মিছিল করা সবাই ধরা পড়বে, কারণ তাদের সবার নয় মামলা। বিএনপি এটা কিছুতেই করবে, এটা পাগলেও বুঝে। আওয়ামী লীগকে কিচ্ছু করবে না, কারণ বিএনপি মনে করে যে আওয়ামী লীগ না থাকলে তাদের রাজনীতি থাকে না। এগুলো ভূগোল বুঝাচ্ছে জনগণকে। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে আসলে রাজনীতির মূল চালিকা শক্তি জামাত শিবির। তার ফলে আওয়ামী লীগ এখন স্লোগান দেয় জামাত শিবিরের বিরুদ্ধে, আর বিএনপি অলরেডি ম্যানেজড হয়ে গিয়েছে। বিএনপিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু আবারও বাইরের দেশে মানে রাশিয়ার সফরে গেছেন, এই বিষয়টা আপনারা কে কীভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।